স্বাগত ৭১ জানালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। এবং দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত আলোচনায় আমরা নানান দিক বিশ্লেষণ করি খবরের, পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া তো অবশ্যই, সাথে নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয়ে থাকে আমরা একে একে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। শুধু জানিয়ে দিই না, একেবারে সেই সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন, আমাদেরকে তাদের মূল্যবান বিশ্লেষণগুলো জানান। এবং সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন। শামসুল আলম লিটন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং আপনার সঙ্গে যখন কথা বলছি তখন আমি হিসেব করে দেখছিলাম আর 1 মাস 6 দিনের মতো বাকি আছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের, এবং একটা ঐতিহাসিক নির্বাচনের জন্য সবাই অপেক্ষা করছে। কিন্তু প্রতিদিনই আমরা আসলে নির্বাচন কেন্দ্রিক জরিপ যেমন হাতে পাচ্ছি, বিভিন্ন জোট সমঝোতার নানা খবরগুলো পাচ্ছি। সেই সমস্ত খবরের মাঝখানে এখন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ভারতের যে নতুন ইস্যু তৈরি হয়েছে সেই খবরটাও আসছে। সব কিছু নিয়ে আমরা আলাপ করব আশা করি। এবং দর্শক বলে রেখে, আমাদের এই পুরো আয়োজনে বিভিন্ন পর্যায়ে একবার অতিথিরা যুক্ত হবেন এবং তারা তাদেরও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণগুলো আমাদেরকে জানাবেন। তবে আমরা আলাপটা শুরু করতে চাই শামসুল আলম দিয়ে। আমরা আসলে যেই প্রতিবেদনটা নিয়ে আজকে কথা বলতে চাই, যে জরিপটা নিয়ে, সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এভিডেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, সংক্ষেপে EASD। তারা একটা জরিপ চালিয়েছে। মোটামুটিভাবে 300 সংসদীয় আসন তারা মাথায় রেখে সেখানে সশরীরে গিয়ে মানুষের কাছ থেকে তথ্য জানতে চেয়েছে। সেই মানুষের সংখ্যা ছিল 20,495 জনের, এবং তাদের মতামতগুলোকে বিশ্লেষণ করা হয়েছে। গেল 20 ডিসেম্বর এই কাজটা শুরু হয়েছিল এবং 1 জানুয়ারি পর্যন্ত জরিপটা চলেছিল। আজকে সেটার ফলাফল উঠে এলো এবং সেখানে অনেকগুলো বিষয় তো আসছে। তার ভিতরে মোটা দাগে আমরা যেটা শিরোনামে দেখতে পাচ্ছি, 70% মানুষ বিএনপিকে ভোট দিতে যাচ্ছেন এবং জামাত ইসলামের পক্ষে। এই জনমত 19%, এবং 24-এর গণ অভ্যুত্থানে সামনে সারি যোদ্ধারা পরবর্তীতে দল তৈরি করেছেন এনসিপি, আমরা জানি। এখন দেখা যাচ্ছে যে 2.6% মানুষ এনসিপিকে ভোট দিতে চান। আপনার কাছে একটু জানতে চাই, পুরো জরিপের যে তথ্যগুলো, ফলাফলগুলো কেমন মনে হচ্ছে, কতটুকু আসলে সঠিক চিত্র ফুটে উঠছে এখানে? থ্যাংক ইউ আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং দর্শকবৃন্দ যারা দেখছেন গভীর রাতে। এই জরিপ নির্বাচনে, বিশেষ করে গণতান্ত্রিক দেশগুলোতে জরিপটি খুবই গুরুত্বপূর্ণ, জনমত জরিপ। এবং জনমত জরিপ আমাদের দেশে সেই কালচারটি এখনও গড়ে না উঠলেও, যেহেতু দীর্ঘদিন পরে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে, সেই কারণে এই জরিপের তাৎপর্য অনেকখানি। শুধু 1-2টি তথ্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমরা জানি যে 5ই আগস্ট যখন গণঅভ্যুত্থান অথবা বিপ্লব যাই বলুন, একটা ব্যাপক রক্তাক্ত একটা পরিস্থিতির মধ্য দিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলো। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করলো। তখন থেকে যদি আগের তত্ত্বাবধায়ক ফর্মুলাতে নির্বাচন হতো, তাহলে কিন্তু সেটি হয়তো সর্বোচ্চ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মধ্যেই কিন্তু সে নির্বাচনটা হয়ে যেত, কিন্তু অথবা ফার্স্ট উইক অফ নভেম্বর। কিন্তু যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করা হয়েছে, সংবিধানেও সেটা ছিল না, এবং সংস্কারের দাবিটি সামনে আসে যে পুরনো ধারার রাজনীতিতে যাতে আর ফিরে না যাওয়া হয়। বিশেষ করে যারা জীবন দিয়েছে তাদের যে অনেক যে সমস্ত দেয়াল লিখন আমরা দেখেছি, আমাদের এখনও আমাদের স্মৃতিতে অম্লান, সেই দেয়াল লেখনগুলো গণতন্ত্রের জন্য যেমন ছিল ভারত বিরোধী, যে ভারত আমাদেরকে যেভাবে শাসন শোষণ, যেভাবে 15 বছরের দুঃশাসনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, আন্তর্জাতিক স্বীকৃতি দিতে সাহায্য করেছে, প্রতিষ্ঠিত করেছে। সেই কারণে প্রতিবেশী দেশ ভারতের প্রতি চরম একটা অসন্তোষ দেয়াল লিখনে ছিল, এবং ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে বিভিন্ন ইনস্টিটিউশন যে গড়ে ওঠে নাই, বিভিন্ন ইনস্টিটিউশনের মাধ্যমে যে একটা প্রতারণা, বিভিন্ন ধরনের জনগণের স্বার্থ বিরোধী কর্মকাণ্ড, সেগুলোকে জনস্বার্থে নিয়ে আসার জন্য ইনস্টিটিউশনগুলোকে যে বডি, মানে যেভাবে রেগুলেটরি বডিতে রূপান্তর করে, যেগুলো আসলে গণতন্ত্র শুধু গণতান্ত্রিক সরকার নয়, সরকারটা কিন্তু আসলে আমরা দেখেছি যে এর ফলাফলটা যে কি হয় সেটাও স্পষ্ট। এবং আমরা নতুন একটা বাংলাদেশের কথা বলছি, যে এই বাংলাদেশে আসলে নতুন বন্দোবস্ত হবে এবং সব কিছু মিলে আসলে একটা সম্ভাবনার বাংলাদেশের কথা বলা হচ্ছে। সেই বাস্তবতায় যখন একটা নির্বাচন সামনে এবং তখন এরকম একটা পরিসংখ্যান হাতে আসে, আপনার কি মনে হয় যে কত? সেই কথাটা আমি বলছিলাম, ইউ আর রাইট, যে
এইরকম এই ব্যাপারটি সময়ের উপর অনেকখানি ডিপেন্ড করে। ডিসেম্বরে যদি নির্বাচন হতো তাহলে প্রিয় দর্শক যারা এখন শুনছেন তাদের সামনে কিন্তু একটা দৃশ্যপট আছে, অর্থাৎ ডিসেম্বর 2024 সেটা একটা দৃশ্যপট। পরবর্তী জনমত কিন্তু ওঠানামা করে, জনমত কিন্তু কোনো স্ট্যাটিক কোনো স্ট্যাবল কোনো কিছু না। জনমত আজকে যেটা আছে সেটা কালকে বাড়তে পারে কমতে পারে, এবং এটা অলওয়েজ কিন্তু আরেকটা কথা তো আছেই, বাঙালির মন হচ্ছে আমাদের এটা হচ্ছে কচু পাতার পানির মতো, হ্যাঁ, প্রচণ্ড রকমের আবেগপ্রবণ। হঠাৎ করে এবং দেখবেন যে প্রতিদিন কোনো না কোনো বিষয়ে হাসছে, কাঁদছে এবং মিনিংলেস অনেক প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এটা একটা মহা মুশকিল। কোনো জাতি যখন খুব চিন্তার উপর গড়ে ওঠে, যখন সভ্যতার একটা লেভেল পরে আরেকটা লেভেলে যায়, তখন রেজিলিয়েন্ট হয় ভাষা প্রকাশ অথবা প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে অনেক। এখন এখানে যেটি আপনি বলছেন, আমি যদি সময়সীমার কথা বলি, এই সময়সীমাটি আপনি যদি একটু আরেকবার বলেন, এই সময়সীমাটি কত? 20 ডিসেম্বর 2024 থেকে শুরু করে 1 জানুয়ারি 20 ডিসেম্বর 2025 থেকে শুরু করে 1 জানুয়ারি 2026, অর্থাৎ 12 দিন। অর্থাৎ 1 জানুয়ারিতে এটা কাট অফ ডেট শেষ হয়েছে, এর আগে 12 দিন প্রতিক্রিয়াগুলো নেওয়া হয়েছে। মূলত কি ঘটেছিল যে কারণে জনমতটা কিছুটা পরিবর্তন হতো? আচ্ছা, আমি তো আগে কি হতো আমি বলি নাই, কিন্তু আমি দর্শকের উপরে ছেড়ে দিয়েছি। তারা যদি সেই চিত্রটা চিন্তা করে তাহলে সেখানে বাংলাদেশ তো বিএনপি আওয়ামী লীগ বলতো, অথবা আওয়ামী লীগ বিএনপি বলতো। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগেই 6ই আগস্ট 5ই আগস্ট অথবা তারও আগে থেকে সবাই চলে গেলেন, দলটি আর রইল না। সরকার ব্যবস্থা নিয়েছে তো অনেক পরে। তো আমি এই কারণে কথাটি বলছি, তাইলে রইল কে? হ্যাঁ, ওই যে একটা কবিতা আছে আর কি, রইল মাত্র এক, এরকম আর কি। তো এখন বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি অ্যান্ড জামাতে ইসলাম, বিএনপি জামাত একসঙ্গে জোট করেছে, এই নিয়ে অনেক কথাবার্তা। কিন্তু মূল কথাটা হচ্ছে যে জামাতে ইসলামের জনসমর্থন বেড়েছে নিঃসন্দেহে, এটা নিয়ে অনেক, এবং ছাত্র সংসদগুলোতে জামাত ইসলামের যে বিজয় সেটাকে অনেকে ডাইনামিক্স হিসেবে দেখছে। সো সব কিছু মিলে আবার ছাত্র সংসদগুলো আবার সরাসরি জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলে কিনা এটা নিয়ে বিতর্ক আছে। কিন্তু মূলত 70 আর 19 যে পার্থক্যটা এখানে দেখানো হয়েছে, গত 12 দিনের, মানে গত 2 সপ্তাহের মধ্যে 12 দিনের জরিপের একটা ব্যাপার কিন্তু আছে। জরিপ আমরা যদি গ্রহণযোগ্য জরিপের পার্টিসিপেশন যেটা, সংখ্যা যেটা, তারপর হচ্ছে স্যাম্পল সিলেকশন যেটা, এটার উপরে মেথোডোলজি অনেক বড় ফ্যাক্টর। এবং আমি আসলে আলাদা করে জানার চেষ্টা করব, তবে দুটো বিষয় আসলে জানতে পারছিলাম। অনেকেই বলছিলেন যে 25 ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং জামাত ইসলামী জোটের মধ্যে এনসিপি ঢোকা, দুটো বড় ঘটনা জনমতের উপর একটা প্রভাব ফেলতে পারে। আমি নিশ্চয়ই আলাদা করে একটু জানার চেষ্টা করব। তবে আমাদের যে অতিথিরা যুক্ত হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং খুব সংক্ষেপে আসলে এই অংশের যে কোনো একজনের কাছে একটা বিষয় জানতে চেয়ে বিরতিতে যাব, ফিরে এসে একটু দীর্ঘ আলাপটা করব। এবং আমি ইশতিয়াক আজিজ উলফাত আপনার কাছে একটু আসতে চাই, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি তিনি। প্রথমত সমবেদনা জানাচ্ছি, কারণ গতকাল এবং আজ দুদিনে বিএনপির 2 জন নেতা গুলিবিদ্ধ হলেন, একজন নিহত হয়েছেন, এবং এই সমস্ত খবরগুলো নির্বাচনের আগে সত্যিকার অর্থে অনাকাঙ্ক্ষিত। তারপরও আমি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখেই আপনার কাছে একটা বিষয় জানতে চাই। ইএসডি একটা জরিপ হয়েছে, বিএনপিকে ভোট দিতে চাই 70% মানুষ, এবং জামাতে ইসলামের পক্ষে জনমত এসেছে 19%। যে সমস্ত বিষয়গুলো এসেছে, সার্বিক দিক থেকে যদি এই পরিসংখ্যানটা আপনি মূল্যায়ন করেন, আপনার মনে হচ্ছে কিনা যে সঠিক চিত্রটাই আসলে উঠে এসেছে, বা কোথাও কোনো গলদ আপনি দেখছেন কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে, সব দর্শকদের সালাম এবং নববর্ষের শুভেচ্ছা। আমি এরকম একটা পরের রেজাল্টের জন্য অপেক্ষা করছিলাম। তার কারণ আপনারা লক্ষ্য করবেন যে বিএনপি গত 17 বছর আন্দোলনের মধ্যে রয়েছিল, তাদের নির্যাতন আগে থেকেই শুরু হয়েছিল, এবং এই নির্যাতনের কোনো আকাঠি নেই। আওয়ামী লীগ সরকার তার সমস্ত বাহিনী নিয়ে, আর্মি বলেন, পুলিশ বলেন, যত অন্যায় অবিচার আর হেলমেট বাহিনী, এর সাথে আছে আমাদের পাশের দেশের তাদের ইন্টারফারেন্স সবকিছুর মধ্যে। এনিওয়ে, তো এই এতগুলো বছর বিএনপির কর্মীরা কেউ ঘরে বাড়িতে থাকতে পারে নাই, তারা তাদের জায়গা থেকে পালিয়ে অন্য জায়গায় বাস করতে হয়েছে। লক্ষ লক্ষ বাইরের লোক এসে বাংলাদেশ ঢাকা শহরে বাস করেছে।
17টা বছর একটা মানুষের জীবন থেকে চলে গেলে তার শিক্ষা দীক্ষা করতে স্কুলে যেতে পারেনি, তারা বিয়ে শাদী করতে পারেনি, ব্যবসা করতে পারেনি, তারা তাদের বাড়িতে থাকতে পারেনি অবশ্যই। তো এর পরেও যখন 5ই আগস্টের এই আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার পর বিএনপির উচিত ছিল সাধারণ জ্ঞানে বললে যে তারাই যখন 17 বছর ধরে এই একটা এই দলের সাথে যুদ্ধ করে সমানে সমানে টিকে ছিল, কেস, হত্যা, মামলা, জোর, জুলুম,